আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি শুরুতেই যাব। নিঃসন্দেহে বিক্রম, 8 মাসের একটা স্বস্তি সেটা স্কুল সার্ভিস কমিশন পেল, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি মূল প্রশ্নগুলোর, মূল জটিলতার জায়গাগুলোর কি কোনো সমাধান বা উত্তর পাওয়া গেল? যেমন যারা 7-8 বছর ধরে চাকরি করেছেন অথচ 9, 10, 11, 12 নতুন পরীক্ষায় একটাতেও ডাক পেলেন না, যাদের সামনে দরজা বন্ধ হয়ে গেল বলে তারা মনে করছেন, তারা এবার কি করবেন? বা এই যে অভিজ্ঞতার জন্য 10 নম্বরের জন্য বৈষম্যের শিকার যারা হয়েছে নতুন চাকরি প্রার্থীরা, যারা রাস্তায় বেরিয়েছেন, তাদের সেই প্রশ্নগুলোর উত্তর কোনো পাওয়া গেল কি? দেখুন, কোনো উত্তরই কিছু পাওয়া গেল না, পাওয়া যাবেও না। তার কারণ হচ্ছে হলো স্কুল সার্ভিস কমিশনের প্রথম থেকেই তারা ইন্টেনশন নিয়ে বসে আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসাবে এবং তাদেরকে বাই হুক অর ক্রুক যেভাবেই হোক অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আনার একটা প্রক্রিয়া চলছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হলো সুপ্রিম কোর্ট খুব স্পষ্টতই বলে দিয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট একজনও যেন স্লিপ না করতে পারে। এখন এই যে প্রক্রিয়াটা প্রথম থেকে টেন্টেড ক্যান্ডিডেটদের বসাবার ইন্টেনশন এবং তার মধ্যে মামলা 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 এত সংখ্যক মামলা, তাতে করে স্কুল সার্ভিস কমিশনের পক্ষেও এই 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়াটা তারা শেষ করতে পারেনি। আমরাও এক্সপেক্ট করছিলাম যে স্কুল সার্ভিস কমিশন হয়তো সময়টা বাড়ানোর জন্য হয়তো সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন। 31শে আগস্ট অব্দি সুপ্রিম কোর্ট সময়সীমা ডেডলাইন বেঁধে দিয়েছে, মানে সময়সীমাটা বাড়িয়ে দিয়েছে যাতে করে এর মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়। কিন্তু মূল যে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এটা দেখা যাচ্ছে যে যারা যারা জেনুইন শিক্ষক, যারা যারা আনটেন্টেড শিক্ষক, তারা ভ্যাকেন্সির অভাবে হোক বা বিভিন্ন কারণের জন্য হোক, তারা কিন্তু এই সিলেকশন প্রসেসের মধ্যে ঢুকতে পারেননি বা কল ফর ভেরিফিকেশনে ডাক পাননি। আবার ফ্রেশার ক্যান্ডিডেটদের মধ্যে দেখা যাচ্ছে যাদের নম্বর অনেক বেশি বা যারা পুরো 60-60 বা 70-70 নম্বর পেয়েছেন, তাদের একটা বড় অংশ এই সিলেকশন প্রসেসের মধ্যে ডাক পায়নি। তার মেন কারণটা হচ্ছে হলো, দুটো মেন কারণ উঠে আসছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে হলো ভ্যাকেন্সি। এই যে 35,000 ভ্যাকেন্সি যেটা করেছে, এটা নিউ ভ্যাকেন্সি, কিন্তু আগের যে 18,000 ভ্যাকেন্সি যেটা ছিল, যেটার ওপর এই শিক্ষকরা এখনো অবধি চাকরি করছে, সেই ভ্যাকেন্সিকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। যেটা করলে হয়তো বা সেটার একটা ক্যালকুলেশন যদি স্কুল সার্ভিস কমিশন তাদের রুলের মধ্যে বা কোথাও রাখতো, তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান করা যেতে পারতো বলে আমার মনে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে হলো এই এক্সপিরিয়েন্সের নম্বর, যেটা নিয়ে কিন্তু সব পক্ষই খুব অ্যাগ্রিভ। বিশেষ করে যারা ফ্রেশার, যারা নতুন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তাদের এই 35,000 ভ্যাকেন্সির মধ্যে, 35,000 ভ্যাকেন্সির মধ্যে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরে তারা ফুল মার্কস পেয়েও কিন্তু বেসিক্যালি পিছিয়ে পড়ছে। এটা একটা খুব বড় দিক, যেটা নিয়ে অনেকে খুব প্রচন্ড পরিমাণে এগ্রিভড। পার্টিকুলারলি দেখা যাচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেট যারা 60-60, 70-70 পেয়েছেন, তাও তারা ডাক পাচ্ছেন। এইটা নিয়ে আদালতে মামলা চলছে, আগামী দিনেও মামলা চলবে। তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছিল এখনো যেটা কলকাতা হাইকোর্টে ডিসাইডের জন্য পড়ে আছে, সেটা হচ্ছে হলো টেন্টেড কারা। স্কুল সার্ভিস কমিশন একটা লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা বলছি যে টেন্টেড যে ক্যাটাগরিগুলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেরকম এক্সপায়ারি অফ প্যানেল, তারপরে আপনার র্যাঙ্ক জাম্প, ওএমআর, আউট অফ প্যানেল, এই যে ক্যাটাগরিগুলো যেগুলো আছে, এইগুলোকে বাদ দিয়ে যারা পড়ে থাকবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি আনটেন্টেড ক্যান্ডিডেট। মানে এইটা তো একেবারে প্রথম দিন থেকে প্রশ্ন, আপনি টেন্টেড এসএসসি কারা টেন্টেড তার তালিকা বলছে, তার বাইরে সকলে কি আনটেন্টেড? এইটা তো কমিশন বলতে পারছে না, ফলে চাল কাকর আলাদা করতে পারা যায়নি বলে পুরো প্যানেল বাতিল হয়েছিল। আমি এখানে শরদ্দার কাছে আসবো। আমি বলছি একেবারে রাজনীতির প্রশ্নে আসতে চাইছি, সেটা হচ্ছে যে 26,000 চাকরি বাতিল, যেটাকে একেবারে বিজেপি 26-এর নির্বাচনে অন্যতম বড় ইস্যু করবে বলে মনে করছিল, সেই অস্ত্র কি ভোতা হয়ে গেল না শরদ্দারদা? তার কারণ এই 31শে আগস্ট পর্যন্ত ডেডলাইন, তার মধ্যে 26-এর বিধানসভা ভোট মিটে যাচ্ছে, ফল ঘোষণা পর্যন্ত হয়ে যাবে। দেখুন, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা মহাকাব্য। এই মহাকাব্যর রচয়িতা কে? এর দুখানা এডিশন আছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। একটা হচ্ছে ত্রিপুরায় 2017 সালে যার ভার্ডিক্ট বেরিয়েছিল, 10,000 শিক্ষকের চাকরি গেছিল। আরেকটা হচ্ছে 2024-25-এ যেটা আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে, মুই বড় না তুই বড়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন লেফট্রনকের, ভাই আমার থেকে তোমাদের দম কম, আমি 26,000-এর চাকরি খেয়ে দিয়েছি। সুতরাং এই বড় যে কাব্যটা রচয়িতাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আগের খণ্ডের রচয়িতাকে বাম সরকার। বইটা একই আছে, প্রচ্ছদটা একই আছে, প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা আছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। তার যদি দু একটা ফুটনোট বা পরে অ্যাডিশনাল দু একটা এডিশন বেরোয়, তাতে কি বইয়ের প্রচ্ছদ পাল্টায়? এটাকে, এই কথাটা ধ্রুব সত্য। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, পার্থ ভট্টাচার্য, এরা 26,000 লোককে নিয়োগ করেছিল, সেটা দুর্নীতিগ্রস্ত। সেটা কিন্তু বারবার বলছি, এই প্রচ্ছদ পাল্টায়নি, দু একটা ফুটনোট পাল্টাতে পারে।
ফুটনোট পাল্টালে বইয়ের প্রচ্ছদ পাল্টায় না, এটা ধ্রুব সত্য। মমতা বন্দ্যোপাধ্যায় কলঙ্কর একটি শিরোনামে উঠেছেন, বারবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, কোনো সময় বলেন যে নিয়োগটা ঠিক ছিল। দু একটা এদিক ওদিক নিয়োগের পত্র ফাইন টিউনিং করা হতে পারে, দরকারও হতে পারে, যারা ন্যায্য তাদের চাকরি হোক, বারবার আমরা বলেছি, কিন্তু যারা টেন্টেড তাদের চাকরি হবে না। দুর্নীতির প্রশ্ন আসছে এইখানে, আমি দর্শকদের সামনে রাখতে চাইবো যারা ফ্রেশার, যারা প্রথমবার পরীক্ষা দিয়েছেন, এই যে 9, 10, 11, 12 2025 সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হলো, সেই ফ্রেশার আজকে একেবারে চপ মুড়ি হাতে চায়ের কেটলি নিয়ে তারা বেরিয়ে পড়েছেন এবং এই প্রতিবাদ তারা জানাচ্ছেন যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়াতে তারা বৈষম্যের শিকার হয়েছেন, ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও, পূর্ণমান পাওয়া সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাননি। এই বৈষম্যের অভিযোগে তারা এরকম প্রতীকী চপমুড়ি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। আমি এইখানে দর্শকদের মনে করাবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, দেখুন একবার। স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি, প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। হ্যাঁ, দেখুন, উনি বললেন স্বপ্ন দেখতে শেখুন। মানে আমার কাছে তো এটা স্বপ্ন দেখা নয়, স্বপ্ন ভঙ্গ না। যারা লেখাপড়া শিখলেন, শিক্ষক হওয়ার প্রক্রিয়া আছেন বা অলরেডি শিক্ষক হয়ে গেছেন, তাদেরকে বা যারা চাকরির চেষ্টায় আছেন তাদেরকে যদি উনি বলেন যে তোমরা কেটলি কেন, স্ত্রীকে বলো ঘুগনি করতে, মা বাবাকে বলো চা করে দিতে, এবং প্ল্যাটফর্মে গিয়ে বেচো। দেখুন, বাঙালি যে স্বপ্নের কথা বাঙালি যেভাবে দেখতো, সে স্বপ্নের মধ্যে এগুলো আসে না। সে স্বপ্ন হচ্ছে যে শিক্ষান্তে একটা ভালো চাকরি, সংসার, এটাই হচ্ছে বাঙালির স্বপ্ন ছিল। এখন উনি বলছেন যে না, প্ল্যাটফর্মে গিয়ে তুমি এইসব বিক্রি করো। সাধারণত আমরা দেখেছিলাম যে মানুষ যখন বিপদে পড়ে, সারা পৃথিবী জুড়েই এই খুচখাচ চাকরি, ভেন্ডিং মানুষ করে থাকে। যখন অত্যন্ত বিপন্নতার মধ্যে সে থাকে, তখন তাকে এই ধরনের কাজ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এমন একটা বিপন্নতায় নিয়ে গেছেন রাজ্যকে, যে এই বিপন্নতার সময় যে কাজটা মানুষ খুঁজতে চায়, খোঁজে, সেই পথে বসে জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র বিক্রি, সেটাই মুখ্যমন্ত্রী উপদেশ দিচ্ছেন। এটা আমার কাছে খুবই লজ্জা লাগছে। যারা লেখাপড়া পশ্চিমবঙ্গে শিখবে স্কুলে কলেজে, তাদের কাছে কি স্বপ্ন দেখতে শেখো। শীর্ষেন্দু সিনহা রায়, স্বপ্ন 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 দেখে মন, এই স্বপ্ন দেখে যারা মাস্টার ডিগ্রি করে পিএইচডি করছে, তারা নাকি প্ল্যাটফর্মে চা বিক্রি করবে। এই মুখ্যমন্ত্রীর ভাষা, এই মুখ্যমন্ত্রীর উন্নতি করবেন? কোন বাঙালি এটা চায়? এই বাঙালি অস্মিতা বলেন না, সেই জায়গাতে যে মানুষটা, যে শিক্ষকরা শিক্ষাঙ্গনে চকডাস্টার নিয়ে শিক্ষা দান করার কথা ছিল, তাদের নাকি কেটলি নিয়ে চপমুড়ি বেচতে হবে প্ল্যাটফর্মে, এটা মুখ্যমন্ত্রী বলছেন। আর কোথায় যাবেন? আর এই যোগ্যতার যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, সেটা তো সাময়িক স্বস্তি। তাই যোগ্য যারা, তারা কি করবেন? তাদের স্থায়িত্বটা কোথায়? আজকে 60-এ পরীক্ষা হয়েছিল, 60-এ পরীক্ষাতে 60 পেয়েছেন, আরও 10 এডুকেশন কোয়ালিফিকেশন, তাতে 10 পেয়েছেন, 70-এ 70। আর কাট অফ মার্কস কত? 72, 73। এ 21-এ আইন না 25-এ আইন? এই আইনটা কোন রাজ্যে আছে যে 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে চান্স পাবেন না? তাহলে তাদের পরীক্ষাটা নিয়েছিলেন কেন? 25,753 কয়েকটা সংখ্যা নয়, একটা দুর্নীতির একটা নাম। শিক্ষককে আমরা সমাজের মেরুদণ্ড বলি, সেই মেরুদণ্ড দুর্নীতি করেছেন এই রাজ্য সরকার। এখন বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের চাকরি বা সরকারি চাকরি যেরকম একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই দিয়ে মনোনিবেশ করা উচিত। কিন্তু যে সার্বিকভাবে যে ন্যারেটিভটা দেওয়া হচ্ছে, যেন এটাই চাকরি, সাকুল্যে সরকারি চাকরি করে জনসংখ্যার 1%ও নয়, বাকি যে ওয়ার্কিং পপুলেশন, বাকি যে প্রোডাক্টিভ পপুলেশন, তারা বিভিন্নভাবে উদ্যমী হন বা বেসরকারি চাকরি করেন।
বাঙালিকে বিগত 4-5 বছর ধরে এই 1% সরকারি চাকরির ন্যারেটিভের মধ্যে ফাঁসিয়ে দিয়ে ব্যবসা কারা করছে, বাণিজ্য কারা করছে, আজকে পশ্চিমবঙ্গে টেন্ডার সেই কারা চাকরিটা করছে, কোথায়? আমি আপনাকে আটকাই না। আচ্ছা, বলুন, এখন শারদ বিষয়টা দাদা, হচ্ছে যে পুরো বাঙালিকে, বাঙালি সমাজের 1%-এ যারা কর্মসংস্থান, সেইখানে ন্যারেটিভটাকে ফাঁসিয়ে দিয়ে কর্মসংস্থানের বাকি রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে সেখানে অন্য রাজ্যের মানুষকে ঢুকিয়ে দেওয়া। আজকে জাতীয়ভাবে না, আমি ন্যাশনালি আমি যেসব সব কন্ট্রাক্ট, চপ মুড়ি টেন্ডার, বিক্রি এবং ব্যবসা, কেটলি নিয়ে কাদেরকে প্ল্যাটফর্মে দেওয়া যাওয়া, হচ্ছে? এটা তো আপনি কর্মসংস্থান বলে মনে করেন? আমি মনে করি সব কর্মসংস্থান। কেন? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে যে স্টেডিয়ামের বাইরে যারা চা বিক্রি করছে তারা, সেটা কি কর্মসংস্থান ধরা হবেন না? তখন বিজেপির প্রতিনিধি কি বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন? আমরা তো এবিপি আনন্দতে সেই দিন সেই টপিক নিয়ে আলোচনা পাইনি। আজকে মুখ্যমন্ত্রী এখন সার্বিকভাবে বলছে যে আজকে সারা বাংলার বাঙালি যুবকদেরকে One-liner, এই প্রধানমন্ত্রী বলে সারা দোষ নেই, দেশে মুখ্যমন্ত্রী ব্যবসা বলে দোষ। করবে যারা, শারদ দাদা, ব্যবসা one-liner। করবে গুজরাটের লোক, ব্যবসা করবে শারদ উত্তর দাদা ভারতের লোক, মুখোপাধ্যায়। দক্ষিণ পশ্চিম প্রথমে ভারতের লোক, বলেনি। আর বাঙালিকে 1% বেশ, চাকরি সারা 5 বছর ধরে প্রধানমন্ত্রী বলে বলে দিতে দোষ নেই, মুখ্যমন্ত্রী বলে চা দোষ। বিক্রি হ্যাঁ। করতে করতে স্বপ্ন দেখিয়েছিলেন যে তা বাকি যেন দেশের লোকরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, স্পোর্টস পারসন হোক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এখানে দুঃস্বপ্ন দেখাচ্ছেন। কি দুঃস্বপ্ন দেখাচ্ছেন বাঙালিকে? যে তুমি চপমুড়ি চা বিক্রি করো। আচ্ছা মুখ্যমন্ত্রী, আপনার বাড়ির কোনজন, কোন কোন ছেলে মেয়ে আজকে কেটলি হাতে চা মুড়ি চপ বিক্রি করছে বলুন তো? নেক্সট কথা, 99% বেসরকারি বেশ, বেশ, চাকরি। বেশ। একেবারে আমি বলছি, এই চাপানোতরের পশ্চিমবঙ্গ- মাঝে কথা। কিন্তু এই মূল প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না, যেটা দিয়ে আমি এই আলোচনাটা শুরু করেছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।